আহ, শুরুতে অনুরোধ থাকলো, আমাদের আলোচনা ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকতে পারেন। আপনি কি মোটরসাইকেল এমনি বানিয়েছে? যুদ্ধ করে তো পারবে না ভারতের সাথে। সৈনিক দিয়ে যুদ্ধ করে পাকিস্তান কোনো কালেই ভারতের সাথে পারবে না, পারেও নাই। এদের কি করবে? এই যে মাদ্রাসার জঙ্গি পয়দা করবে, এবং করেছে অলরেডি। এখন এগুলোতে ভারতের সাথে এইখানে এই পূর্ব পাকিস্তানে পূব দিকে ভারতকে বিজি রেখে তারা কাশ্মীরটা দখলে নিতে চায়। পাকিস্তানের স্বপ্ন, কিন্তু জানে না সেই 60 দশকে যে ভুলটা করেছিল পাকিস্তান, আবার সেই ভুল করতেছে। 60 দশকে তারা নাগাল্যান্ড এবং মিজোরামে তারা ভারত বিরোধীদের অস্ত্র, টাকা পয়সা, ট্রেনিং দিয়ে সহযোগিতা করেছিল, এখানে ব্যস্ত রেখেছিল ভারতকে নর্থ ইস্টে, যাতে সেই কাশ্মীর দখল করতে পারে। কিন্তু কি হয়েছে ফলাফল? 10 বছরের মধ্যে বাংলাদেশ নামে একটা দেশ হয়ে গেছে, পাকিস্তান ভেঙে, পূর্ব পাকিস্তান ভেঙে। এইবারও মাসাল্লাহ তাই করবে, কিন্তু এইবার তার লাভ হইলো, এইবার গতবার সে সহযোগী পায় নাই, রাজাকার আলবদর যা পাইছিল 30-35%। এবার যদি ভারতের সাথে যদি যুদ্ধ লাগানো যায়, তাহলে তো 90% ভারতের বিরুদ্ধে জেহাদে যাবে, সওয়াবের আশায় চালায় বেহেশতে চলে যাবে। তখন মনে করবে যে মাদ্রাসার পোলাপান পড়াই কি হবো, ওগুলো পড়াইলে তো হাফেজ কবে হবো, তারপরে বেহেশতে যাবো, যতই বলৎকার করুক। কবে বলৎকার করবো, কবে বড় হবো, কবে হাফেজ হবো, তারপরে বেহেশতে যাবে। কিন্তু এইখানে ভারতের সাথে মরলেই বেহেশত, চালায় এই জজবাত দিয়ে দিছে মাথায়। সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে যেভাবে লাগিয়েছিল, এখানেও তাই করবে। ফলাফল কি হবে? বাংলাদেশ একটা যুদ্ধের ক্ষেত্র হবে। আমরা মানে শিল্পাটায় ডলাডলি, আমরা মরিচ হিসেবে কর্মসারা হবে। পাকিস্তান দেখতেছে যে আমার বিপদ এবার বাংলাদেশের উপর দিয়ে যাক, কারণ পাকিস্তান সংসদে যেদিন বলেছিল হামে বাংলাদেশ বানা দো, হামে বাংলাদেশ বানা দো, এই কথাটা বাংলাদেশে পাকিস্তানের সহ্য হলো, বাংলাদেশের পেয়ারা পাকিস্তানিদের সহ্য নেই। তাই তারা ভারতের সাথে একটা যুদ্ধ করার যে জজবা পয়দা করেছে, তারাও মুখিয়ে আছে। জামাতের নেতা তো আবু তাহের নাকি ফাহের বলেছে তো যে তাদের 50 লক্ষ রেডি, আর শিবির বলে তাদের 1 কোটি রেডি। জামাত শিবির না, খোদ বিএনপির ভিতর থেকে সবাই চলে যাবে এই জিহাদে, শতকরা 99% যাবে বিএনপির। আর একটা দলের নাম বললে আবার একটু শরম পাইতে পারেন, বা আমরা শরম পাইতে পারি। আওয়ামী লীগেরও 60% লোক আর 70% লোক ভারতের বিরুদ্ধে জেহাদের জন্য প্রস্তুত। নিশ্চিত থাকেন আপনারা করবে যদি ভারতের সাথে যুদ্ধ লাগে। তারাও দেখবেন তখন 71-এ পরাজয় প্রতিশোধ নিতে যাবে, যদি এখন মনে করতেছে তারা আওয়ামী লীগ। অপ্রিয় হলো এই কথা সত্য। আপনি 10 জন আওয়ামী লীগের লোকের সাথে কথা বলেন, দেখেন তারা কি বলে। এখনো কিন্তু আপনি খেয়াল করেছেন কি? আর ইরানের আর সৌদি পাকিস্তানের এই খায়েশটা আরো বেড়ে গেছে। এই যে ইরানের সময় যে জজবা, ভারতের ভিতরে ইরানি জজবা, বাংলাদেশের ভিতরেও খোমেনি জজবা যে পয়দা হয়েছে, এতে আরো পাকিস্তান বেশি আশাবাদী। যদি ভারতের সাথে লাগে, সে স্বপ্ন দেখতেছে ভারতকে টুকরো টুকরো করে ফেলবে। এই স্বপ্নে পাকিস্তান বিভোর। তাই বাংলাদেশকে সে পার্টনার হিসেবে নিয়েছে। আর কালকে আমার সাথে সাইফুল বাতেন টিটু, সে সাবেক সেনা সদস্য, আমরাও জানি, সেও বলেছে যে বাংলাদেশের সেনাবাহিনীতে এই মুহূর্তে হিজবুত তাহরির, জঙ্গিবাদী চেতনা, টিটিপি, খোদ আফগানিস্তানের চেতনা ভরপুর গিজ গিজ করে সেনাবাহিনীতে। শুধু সাধারণ সৈনিক না, সরাসরি সেনাবাহিনীর কর্মকর্তারাই এখন হিজবুতি জজবা, জামাতি জজবাতে বোধ হয়ে আছে। তারাও হয়তো যুদ্ধের জন্য তৈরি হইতে পারে। যুদ্ধ তার করবে না জেহাদ, কারণ যুদ্ধে আপনি কোনোদিনই পারবেন, কোনো অঙ্কে ভারতের সাথে যুদ্ধ আপনি পারবেন না। এখন জেহাদ তো আলাদা জিনিস, চেলায় বেহেশতে চলে যাবে। তাহলে আর টাকনুর নিচে কাপড়ও কাটতে হবে না, মাথায় টুপিও রাখতে হবে না, নামাজও পড়তে হবে না, কোনো সমস্যা নাই। শুধু আপনি ভারতের ভিতরে জেহাদ করবেন আর চেলায় চলে। এই স্বপ্নে তারা করতে পারে জেহাদ, কিন্তু জানে না এইবারও পাকিস্তানটা আরেকবার ভাঙবে, এমনকি সাথে বাংলাদেশও ভেঙে যেতে পারে। এইদিকে যাচ্ছে আমাদের বাংলাদেশ। পাকিস্তান ওই চুক্তিটা করতে আসছে। শুভেন্দু অধিকারী ওইখানে যখন পাশ করেছেন, ওইখানে যখন মমতাকে ফেল করিয়ে, শুধু মমতার দলকে ফেল করে নাই, খোদ মমতাকে ফেল করিয়েছে। এবং আমাদের রফিকুল ইসলাম ভুইয়াই বলেছেন শুভেন্দু 2 জায়গা থেকে পাশ করেছে, মমতাকে হারিয়েও। তো এই কারণে দেখলো যে আইএসআই এর যে ওইখানে বাসা ছিল, মানে আমাদের যেমন মৌমাছির চাক ছিল আইএসআই এর, সেটা তখন ধোঁয়া দিয়ে দিয়েছে বিজেপি। ওটা তো আর টিকবে না। তাই আইএস এর সব বদমাইশ গুলো, আইএসআই এর সব জঙ্গি গুলো, আইএসআই এর যত সাপোর্টার, তাদের অফিসিয়াল সব এখন বাংলাদেশে ঘাঁটি করেছে। সেগুলো খবর নেওয়ার জন্য পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী এসেছে। ফরিদ ভাই, আমাদের প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী, তিনি আজ একটা ভালো মন্তব্য করেছেন। তিনি বলেছেন ভারতকে সতর্ক করে
ভালো সম্পর্ক গড়তে ভারতকে সীমান্তে রক্তপাত বন্ধ করতে হবে। মানে ভারত যদি বাংলাদেশের সাথে ভালো সম্পর্ক করতে চায় তাহলে সীমান্তে রক্তপাত বন্ধ করতে হবে। তিনি কিন্তু অনেকদিন পরে কথা বলেছেন। পরে রিজভী সাহেব এই কথা বলেছে, আবার পররাষ্ট্র উপদেষ্টাও এই কথা বলেছে। পররাষ্ট্র উপদেষ্টা 2 কদম আগে নিকেল গেয়া উনি বলেছেন কাঁটা তারের বেড়া দেখে আমরা ভয় পাই না। ভয় পাও না চাও কেন? কাঁটা তারের বেড়া দিছে, তুমি উদ্বেগ প্রকাশ করো কেন? আর যিনি বলছে সীমান্তে হত্যা বন্ধ করো, আমাদের কেসি গেট ভাইয়া বলেছে। কেসি গেট ভাইয়ার এটা মনে এটা বলে দিতে পারে না তোমরা গরু চোরেরা, মুরগি চোরেরা, শাড়ি চোরেরা, চিনি চোরেরা, পেঁয়াজ চোরেরা, কাঁচামরিচ চোরেরা, তোমরা ভারতের সীমান্তে যাও না, এটা বলে না কেন? কি কারণে বলে না? ভারত জুজুর ভয়, আবার বলে আমরা ভয় পাই না। ভয় পাইতে বলছে। ফরিদ ভাই, আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার আছে, সেটা হলো অলি আহমেদ, সাবেক মন্ত্রী, সাবেক এমপি, বীর মুক্তিযোদ্ধা, অনেক কিছু, অনেক বিশেষণ আছে। অলি আহমেদ বললেন শেখ হাসিনার পরামর্শে শুভেন্দুকে মুখ্যমন্ত্রী করা হয়েছে। শুভেন্দু অধিকারীকে ভারত শেখ হাসিনার পরামর্শে মুখ্যমন্ত্রী করেছে, তার মানে শেখ হাসিনা অনেক বিশাল কিছু স্বীকার করছেন এই অলি আহমেদ। আমরা শেখ হাসিনাকে অনেক ক্ষমতাবান মনে করি, কিন্তু এত ক্ষমতাবান তা আমরা অলি সাহেবের কাছ থেকে জানলাম। আমরা জানি যে শেখ হাসিনা বাংলাদেশের জন্য খুবই ক্ষমতাবান, যে কোনো সময় নির্বাচন হলে তিনি প্রধানমন্ত্রী। কিন্তু আমরা এতদিনে জানলাম শেখ হাসিনার যে আরো যোগ্যতা আছে, আমরা এটা জানতাম না আসলে। যদি আমাদেরকে আমাকে শেখ হাসিনা দালাল বলা হয়, শেখ হাসিনার দোসর বলা হয়, আওয়ামী লীগের দোসর বলা হয়, আমিও জানতাম না শেখ হাসিনা এত ক্ষমতাধর। ধন্যবাদ কর্নেল মিস্টার অলি আহমেদ, আপনাকে ধন্যবাদ আমাদের শেখ হাসিনার এই যোগ্যতা সম্পর্কে আমাদের জানানোর জন্য। তাহলে এই যে আপনারা বললেন শেখ হাসিনা কিছুই না, কোনো ক্ষমতা নেই, যিনি পশ্চিমবঙ্গের একটা ভারতের মতো একটা বড় রাষ্ট্রের একটি রাজ্যের মুখ্যমন্ত্রী পাল্টাইতে পারেন, তাহলে বাংলাদেশে তিনি কি কি করতে পারবেন এবার আপনি বুঝে নেন। আপনারা এনে বলেন তার কোনো ক্ষমতা নাই, দেশে আওয়ামী লীগ নাই, ছাত্রলীগ নাই, তাহলে কি দাঁড়াইলো? কর্নেল অলির আরেকটা বিশেষণ যুক্ত করে নেন, তিনি পেয়ারা পাকিস্তানি, এটাও যুক্ত করে নিন সেই সাথে। মানে মুক্তিযুদ্ধে তিনি কি অনুপ্রবেশকারী ছিলেন? আপনি যেভাবে বলছেন পেয়ারা পাকিস্তানি, মুক্তিযুদ্ধে তিনি কি পাকিস্তানের চর হিসেবে কাজ করেছিলেন? আমার ভাবির পোলা সার্জিস আলম, সাদিক কায়েম, এরা কি অনুপ্রবেশকারী ছিল না আওয়ামী লীগে? এরা কি গুপ্ত ছিল না? বরং বঙ্গবন্ধু তো সেই অলি আহমেদকেই বীর বিক্রম উপাধি দিয়েছেন। তখন তো এই সাদিক কায়েম কি ছাত্রলীগ করে নাই? আমার ভাবির পোলা সার্জিস মলম কি শেখ হাসিনা নামে বক্তব্য দেয় নাই? আমাদের আসিফ সার কি বঙ্গবন্ধু নিয়ে রচনা লেখে নাই? এখন তখন কেমনে বুঝবো? মুখোশটা উন্মোচিত হইতে একটু সময় লাগছে। বঙ্গবন্ধু তো দিতেই পারে। বঙ্গবন্ধুকে যারা হত্যা করছে তারাও তো খেতাবপ্রাপ্ত হয়েছিল বঙ্গবন্ধুর দ্বারা। যারা বঙ্গবন্ধুকে হত্যা করে ফেলেছে তারা কি বঙ্গবন্ধুর দ্বারা খেতাব ছিল না? বরং এই খেতাবধারীদের এখন আমাদের সন্দেহ হয়। আমরা কি মেজর আখতারুজ্জামান, এখন তো তাকে মেথর আখতারুজ্জামান বলতে হবে, মেজর আখতারুজ্জামান কি জামাতে যোগ দেয় নাই বিএনপির চেয়ারপারসন উপদেষ্টা হয়ে? তিনি কি একজন মহান মুক্তিযোদ্ধা হয়ে সেই না জামাতে যোগ দেন নাই? আপনি অনুপ্রবেশকারী কেন বলবো না? পুরস্কার তো দিতেই পারে।